সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, তথ্য উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী। জানাবো বিআইজিডির জরিপ, 38% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। সয়াবিন তেল নিয়ে ব্যবসায়ীদের আগের সেই তেলে সমাপ্তি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বলল হোয়াইট হাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, তথ্য উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী। সরকারি সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আজ সকালে দলীয় এক অনুষ্ঠানে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে, এটাই গণতন্ত্রের রীতি, গণতন্ত্রের বৈশিষ্ট্য। রিজভী বলেন, আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই পছন্দ করেছি, সবাই বিএনপি নেতা নেত্রীরা যেমন শেখ হাসিনা দ্বারা অপমানিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তিনিও শেখ হাসিনা দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু গণতন্ত্র তো একটা সর্বজনীন ব্যাপার। এখানে জুলাই আগস্টের বিপ্লবের আগেও তো অনেকে গুম হয়েছেন, দুজন এমপি গুম হয়েছেন, একজন সাবেক এমপিকে পটুয়াখালীতে যুবলীগ পিটিয়ে মেরে ফেলেছে, কত ছাত্র যুবককে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আমরা তো একজন গুণী মানুষ হিসেবে দেশের একজন বরেণ্য সব মানুষের শ্রদ্ধেয়, তিনি তো একদিনও এর প্রতিবাদ করেননি, একটা স্টেটমেন্ট দেননি। কিন্তু ওনাকে যখন মামলা দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু ওনার জন্য বিবৃতি দিয়েছে। এ প্রসঙ্গে 1915 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগের ঘটনায় উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, আমি এই কারণেই বলছি, ভারতে সম্ভবত 1919 সালে জালিয়ানওয়ালাবাগের ইংরেজ সৈনিকেরা নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ভারতীয়কে হত্যা করে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের দেওয়া খেতাব পরিত্যাগ করেছিলেন। কিন্তু গোটা জাতি তো প্রত্যাশা করেছিল ডক্টর ইউনূস সাহেব, যিনি নিজেও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত, তিনি গণতান্ত্রিক আন্দোলনে কমপক্ষে একটা বিবৃতি দেবেন। তথ্য উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের একজন উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো ব্যর্থ করতে চাইছে। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এ ধরনের কথা বলা সমীচীন নয়। কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল, কথা বলার স্বাধীনতায় যিনি টুটি চেপে ধরেছিলেন, আইনের শাসনকে যিনি আজিমপুর গোরস্থানে কবরস্থ করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে, আপনাদের কথা সে শেখ হাসিনার মতো হবে কেন? সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরো বলেন, দেশ গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে, আপনারা তাকে সহায়তা করবেন। এই মুহূর্তে যখন দেশ সংকটে পড়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সঙ্গে কথা বলে তিনি জাতীয় ঐক্যে যে বৈশিষ্ট্য দেখিয়েছেন, তাতে সবাই একাত্মতা ঘোষণা করেছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিয়েছে, আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে, এটাই তো গণতন্ত্রের রীতি, গণতন্ত্রের বৈশিষ্ট্য। সমালোচনার ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় জানিয়ে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আপনারা প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয়, আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারবেন। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলো এটাই চর্চা করে। সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনোই ঠিক হয়নি। ভারতের আলোচনা সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আজকে পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়া কান্না করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। এই যাত্রাবাড়িতে শত শত মানুষ হত্যা করা হয়েছে, এখানেই তো অনেক মন্দির আছে, সেখানে কোনো হামলা হয়েছে? কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে? এসব ধূম্রজাল সৃষ্টি করে তারা গণধিকৃত আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, অপপ্রচার দিয়ে, অপতথ্য দিয়ে ধূম্রজাল তৈরি করা যায়, কিন্তু সেই ধূম্রজাল কেটে যায়। বিআইজিডির জরিপ, 38% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 38% মানুষ। বাকি মানুষের 16% বিএনপিকে, 11% জামায়াত ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া 3% মানুষ অন্যান্য ইসলামী দল এবং 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদের ভোট দেবেন 40% মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন 44% মানুষ। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। বিআইজিডির আয়োজনের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষকে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন। জরিপে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তী সরকারের নানা কাজের প্রচেষ্টা কেমন। তাতে 10 নম্বরের 100 নম্বরের মধ্যে কত দেবেন এমন প্রশ্নে 40% মানুষ সরকারকে 81 থেকে 100 নম্বর দিয়েছেন, 61 থেকে 80 নম্বর দিয়েছেন 21%, 41 থেকে 60 নম্বর দিয়েছেন 19% এবং 21 থেকে 40 নম্বর দিয়েছেন 7% মানুষ। সরকারকে 0 থেকে 20 নম্বর দিয়েছেন 13% মানুষ। অবশ্য গত আগস্টে সরকারকে 81 থেকে 100 নম্বর দিয়েছিলেন 48% মানুষ।
সেই হিসাব দেখলে বোঝা যায় সরকারের প্রচেষ্টা সবচেয়ে আস্থাশীল মানুষের সংখ্যা আগের তুলনায় 8% কমেছে। জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 4,158 মানুষের মতামত নেওয়া হয়। তাদের 53% পুরুষ, 47% নারী, 51% গ্রামের ও 49% শহুরে। জরিপে দেশের রাজনীতি ও অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, চলমান সমস্যা সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। গত 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত সময় এই জরিপ চালানো হয়। এর আগে গত আগস্টের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বিআইজিডির পালস সার্ভের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল। জরিপে প্রশ্ন করা হয়, গত এক মাসের রাজনৈতিক অবস্থা চিন্তা করে আপনার কি মনে হয় বাংলাদেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে? উত্তরে 56% মানুষ বলেছেন দেশ ঠিক পথে যাচ্ছে, 34% মানুষ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে, পুরুষদের 57% আর নারীদের 53% মনে করেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে যাচ্ছে। তবে গত আগস্টে বিআইজিডি জরিপে 71% মানুষ বলেছিলেন দেশ ঠিক পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে বলেছিলেন 12%। একইভাবে গত এক মাসের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় দেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে 43% মানুষ বলেছেন দেশ ঠিক পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে বলে মনে করেন 52% মানুষ। পুরুষদের 43% আর নারীদের 39% মনে করেন দেশ অর্থনৈতিকভাবে ঠিক পথে যাচ্ছে। গত আগস্টে এক্ষেত্রে বিআইজিডি জরিপে 60% মানুষ বলেছিলেন দেশ ঠিক পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে বলেছিলেন 27%। রাজনীতি ও অর্থনীতি মিলিয়ে আশাবাদী 37% মানুষ আর নিরাশাবাদী 29%। আগের জরিপে আশাবাদী ছিলেন 68% আর নিরাশাবাদী 13%। সয়াবিন তেল নিয়ে ব্যবসায়ীদের আগের সেই তেলের সমাধি। ব্যবসায়ীরা সব পণ্য নিয়েই তেলে সমাধি কাণ্ড করে থাকেন, তবে তেল নিয়ে একটি বেশি করেন। বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি তেল আমদানি করে থাকে, তাদের কাছে ভোক্তারা জিম্মি হয়ে থাকে। কয়েকদিন ধরেই পত্রিকার খবর ছিল বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বোতলজাত সয়াবিন। খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল এই কারণে যে সেটা বেশি দিন গুদামজাত করলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে তেলের দাম বাড়িয়ে দিলেন, কিন্তু তারা কাজটি সহজ পথে করলেন না, একটু ঘুরিয়ে। প্রথমে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হলো, সরকার বিপাকে পড়লো। ভোক্তাদের জিজ্ঞাসা ছিল তেল গেল কোথায়? তেল নেই, এই কথাটি ব্যবসায়ীরা সরাসরি বললেন না, জানালেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে তেলের আমদানি কম, তাই বাজারে সরবরাহ কম। কেবল ভোক্তা নয়, সরকারের জন্য এটা বড় বিপদ সংকেত। এমনিতেই মানুষ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে কাহিল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তড়িঘড়ি করে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসলেন। তিনি জানতে চাইলেন সমস্যা কোথায়। ব্যবসায়ীরা বললেন এই দামে তো পোষাচ্ছে না, প্রতি লিটারে 10 টাকা লোকসান হচ্ছে। আগে কত লাভ হতো তা কিন্তু তারা বলেননি। শেষ পর্যন্ত সাব্যস্ত হলে প্রতি লিটারে 8 টাকা সয়াবিনের দাম বাড়ানো হবে। অন্তর্বর্তী সরকার বাজার স্থিতিশীল রাখতে যতগুলো পদক্ষেপ নিয়েছে তেমন কাজে লাগেনি। আমদানি শুল্ক কমিয়ে কিংবা পুরোপুরি প্রত্যাহার করেও পণ্যের দাম কমেনি। ব্যবসায়ীরা সবসময় আন্তর্জাতিক বাজারে দোহাই দেন, অর্থাৎ যা কিছু ঘটুক কেষ্টা বেটাই চোর। ক্রেতারা তো কেষ্টা বেটার দেখা পান না, তাই আমদানিকারকেরা যা বলেন সেটাই তারা মেনে নিতে বাধ্য হন। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বাজারে বোতলজাত তেল ফিরে এলো। সমকাল এর শিরোনাম ছিল দাম বাড়িয়ে বাজারে ফিরলো লুকানো সয়াবিন তেল। এতে বলা হয়, সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় আচমকা বাজার থেকে হারিয়ে যাওয়া দোকানে লুকানো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে, সেজেছে থরে থরে। বাজারে এখন বোতলজাত সয়াবিন তেলের অভাব নেই। বাজার বিশ্লেষকরা মনে করেন প্রকৃতপক্ষে তেলের কোনো সংকটই ছিল না। ফোন দিয়ে কয়েকদিন ক্রেতা না বিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছেন। অতীতেও ঘটেছে এমন ঘটনা। ব্যবসায়ীরা যখনই মনে করেন কোনো নিত্যপণ্যের দাম বাড়াতে হবে, প্রথমে তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে 175 টাকা, যা এতদিন ছিল 167 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 157 টাকা। খোলা পাম তেলের লিটারও 149 টাকা থেকে বাড়িয়ে 157 টাকা করা হয়েছে। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 860 টাকা থেকে, যা আগে ছিল 818 টাকা। বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সংকট তৈরি হয়েছিল সেটি 8 টাকা বাড়ানোর ফলে কাটবে কিনা এবং তদারকি থাকবে কিনা। এ উত্তরেও তিনি ব্যবসায়ীদের সাক্ষ্য মেনেছেন। তারা তাকে বলেছেন সোমবার থেকে সরবরাহ স্বাভাবিক হবে। যেদিন বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে বসলেন সেদিনই খবর এলো 4 দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে 4টি জাহাজ। এই 4 ট্যাঙ্কার বা তেল পরিবহনকারী জাহাজে অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে 52,000 টন। এসব জাহাজে সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে। চট্টগ্রাম বন্দরে
তথ্য অনুযায়ী শনিবার একটি আরডমর সায়ানি ও এমটি ডাম্বলডোর নামে দুই জাহাজে বন্দরে আনা হয়েছে 21,500 টন সয়াবিন তেল। বন্দর জলসীমায় পৌঁছেছে এমনি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্গা থ্রেসার নামের আরো দুটি জাহাজ। এই দুই জাহাজে রয়েছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে এমনটি আরডোমার সায়ানি জাহাজ থেকে তেল খালাস শেষ হয়েছে। সোমবারই জাহাজটি বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি এসেছে ব্রাজিল থেকে, বাকি তিনটি আর্জেন্টিনা। তাহলে ব্যবসায়ীরা আগেই জানতেন যে 9 ডিসেম্বর তেলের জাহাজ আসবে। এর সুযোগে তারা আরেক দফা দামও বাড়িয়ে নিলেন, অর্থাৎ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আগের সয়াবিনও বর্ধিত দামে বিক্রি করার মৌকা পেলেন। ব্যবসায়ীরা এই কাজটি সবসময় করে থাকেন। বিদেশ থেকে অপরিশোধিত সয়াবিন এলে এখানে পরিশোধন ও বোতলজাত করা হয়। আমদানি দাম ও পরিশোধন ব্যয় কত পড়ে আর তারা বাজারে সেটি কত দামে বিক্রি করেন সেটা কি সরকার খতিয়ে দেখেছে? বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি ভোজ্য তেল আমদানি করে থাকে, তারাই ইচ্ছে মতো দাম ঠিক করে। এখানে সরকার ও ক্রেতা দুই পক্ষই অসহায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।